আনন্দ, মুক্তি এবং উদযাপনের চেতনা উদ্বেলিত হয়ে ওঠে। গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করি আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার গতিশীল নেতৃত্বে আমরা অর্জন করেছি আমাদের স্বাধীনতা। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদ, 2 লাখ মা-বোনের প্রতিও আমার শ্রদ্ধা জানাই। আমাদের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর যে সকল সদস্যরা জীবন দান করেছেন, শহীদ হয়েছেন, তাদের প্রতি আমি আমার শ্রদ্ধা নিবেদন করছি, তাদের পরিবারের প্রতি আমার সহমর্মিতা জানাচ্ছি। আন্তরিক সমর্থন ও সহযোগিতার জন্য ভারত সরকার এবং ভারতের জনগণের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। এক্সেলেন্সি, আজকের দিনটি আমার জন্য একটি বিশেষ দিন। 7 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর অধীনে তখনও আমার মা, আমার ছোট বোন রেহানা, রাসেল, আমি এবং ছোট্ট 4 মাসের জয় আমরা বন্দী ছিলাম। ভারতের কর্নেল অশোক তারা, তখন তিনি মেজর ছিলেন, তো কর্নেল অশোক তারা এসে এই 17 ডিসেম্বর সকালে আমাদেরকে পাকিস্তানি হানাদার বাহিনীর সেই সেনাবাহিনীর হাত থেকে মুক্ত করেন। 16 ডিসেম্বর বাংলাদেশ মুক্ত হয়, কিন্তু আমরা মুক্ত হয়েছিলাম 17 ডিসেম্বর। তা আজকে সেই দিনটি আমি কর্নেল অশোক তারাকে, তার প্রতি আমার কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, এবং ভারতবাসী, ভারতের সশস্ত্র বাহিনী এবং আমাদের মুক্তি বাহিনী সবাই জন্যই আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। সেই দিন আমরা যারা মুক্ত হয়েছিলাম, শুধু রেহানা, জয় এবং আমরা 3 জনই বেঁচে আছি, আর কেউ আর বেঁচে নেই। মাননীয় প্রধানমন্ত্রী, ভারত আমাদের অকৃত্রিম বন্ধু। 2019 সালের অক্টোবরে দিল্লির গ্র্যান্ড হায়দ্রাবাদ হাউসে আপনার সঙ্গে আমার শেষ বৈঠক হয় এবং আপনার অপূর্ব আতিথেয়তা আমরা কৃতজ্ঞতাভাবে স্মরণ করছি। এরপর মাঝে মাঝে ভিডিও কনফারেন্সিংয়ে কথা হয়েছে, তবে এখন অনেক কিছুই বর্তমান বিশ্বে পরিবর্তন হয়েছে, কারণ বর্তমান বিশ্ব এক মহাবিপর্যয়ের সম্মুখীন। মানবজাতি কীভাবে অজানা শত্রুর মোকাবেলা করে তার পরীক্ষার মুখোমুখি। লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, জীবন জীবিকা বাধাগ্রস্ত হচ্ছে, অর্থনীতি স্থবির হয়ে পড়ছে, বিঘ্নিত হচ্ছে সমাজ ব্যবস্থা। সম্ভবত কোভিড-19 মহামারীর সবচেয়ে বড় বহিঃপ্রকাশ হলো মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া। এবছরের গোড়ার দিকে ঢাকায় আপনাকে আমরা স্বাগত জানিয়েছিলাম, কিন্তু এই কোভিডের কারণেই সেটা অপূর্ণ রয়ে গেছে। তবু আমাদের গত শীর্ষ সম্মেলনের দিক নির্দেশনা অনুযায়ী এই ক্রান্তিকালীন সময় উভয় পক্ষের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেভাবে আমাদের দ্বিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নিয়েছে তা প্রশংসাযোগ্য। 2020 খ্রিস্টাব্দে বছর জুড়ে রেল রুট দিয়ে বাণিজ্য, উচ্চ পর্যায়ের পরিদর্শন ও সভা, সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ, কলকাতা থেকে উত্তর পূর্ব ভারতীয় পণ্য সামগ্রী প্রথম পরীক্ষামূলক চালান প্রেরণ এবং অবশ্যই কোভিড-19 বিষয়ে সহযোগিতা ন্যায় বিভিন্ন উদ্যোগ আমরা গ্রহণ করেছি। বিশ্বের অন্যতম ক্ষতিগ্রস্ত জনবহুল অঞ্চলে কোভিড-19 যেভাবে আপনার সরকার মোকাবেলা করেছে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনার স্বাস্থ্যসেবা প্যাকেজগুলি ছাড়াও আত্মনির্ভর ভারত এই উদ্যোগে প্রবর্তিত অর্থনৈতিক প্যাকেজগুলি প্রশংসনীয়। আমরা বিশ্বাস করি যে আপনার গৃহীত নীতিমালার মাধ্যমে
ভারত বৈশ্বিক অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশেও আমরা এই মহামারীর অর্থনৈতিক ও সামাজিক প্রভাব উপশম করতে 14.14 বিলিয়ন মার্কিন ডলারের প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছি। মার্চের গোড়ার দিকে করোনা ভাইরাস শনাক্তকরণের পর আমরা 2.5 কোটিরও বেশি মানুষকে আর্থিক সহায়তা দিয়েছি, যাতে সামাজিক সুরক্ষা সম্প্রসারিত করেছি। মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবেলা করতে ব্যাপক ব্যবস্থাও ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি। ফলে আন্তর্জাতিক সরবরাহ চেইনে ব্যাপক বিঘ্ন ঘটা এবং ভোক্তাদের চাহিদা হ্রাস পাওয়া সত্ত্বেও আমাদের অর্থনীতি ঊর্ধ্বমুখী প্রবৃদ্ধির ধারা বজায় রাখতে সক্ষম হয়েছে। বাংলাদেশ ও ভারতের অর্থনীতির ক্রমবর্ধমান পারস্পরিক নির্ভরতা আমরা আনন্দের সঙ্গে স্বীকৃতি দেই। বেশ কিছু সংখ্যক ভারতীয় নাগরিক বাংলাদেশের উৎপাদন ও সেবা খাতে নিযুক্ত রয়েছেন এবং তারা ভারতে নিজ দেশে রেমিটেন্স পাঠিয়ে থাকেন। অন্যদিকে বাংলাদেশ থেকে সর্বোচ্চ সংখ্যক পর্যটক এবং চিকিৎসা সেবা গ্রহণকারী ও তারা ভারতে যাচ্ছে এবং এই সহযোগিতা নিচ্ছে। আমি বিশ্বাস করি উভয় দেশ বিদ্যমান সহযোগিতামূলক ঐক্যমতের সুযোগ নিয়ে আমাদের অর্থনীতিকে আরও সংহত করে বৈশ্বিক এবং আঞ্চলিক ভ্যালু চেইন আরও সমৃদ্ধ করতে পারে। আমাদের চলমান যোগাযোগের উদ্যোগগুলি এক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করতে পারে। এর অন্যতম উদাহরণ হলো চিরহাটি হলদিবাড়ি রেল সংযোগ পুনরায় চালু করা, যা আমরা আজ উদ্বোধন করব। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সম্পর্ক একটি যুগান্তকারী মুহূর্ত অতিক্রম করছে। একটি স্বাধীন জাতি হিসেবে বাংলাদেশ 50 বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে। বাংলাদেশ এবং ভারত কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠারও 50তম বছরে পা দিয়েছে। এছাড়া আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন করছি। মাত্র কয়েক মাস আগে আপনাদের জাতির পিতা মহাত্মা গান্ধীর 150তম জন্মবার্ষিকী আমরা উদযাপন শেষ করেছি। বাংলাদেশে আমরা বাপুজির প্রতি শ্রদ্ধা নিদর্শন হিসেবে একটি বিশেষ ডাক টিকিট অবমুক্ত করেছি। আমরা আজ বঙ্গবন্ধু শেখ মুজিবের সম্মানে ভারতের ডাক বিভাগের একটি স্ট্যাম্পের উদ্বোধনও করব। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলি যৌথভাবে উদযাপনের জন্য স্বতঃস্ফূর্তভাবে একত্রিত হওয়ার জন্য আপনাকে এবং আপনার সরকারের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে আমাদের অবিচ্ছেদ্য যোগসূত্র স্মরণে আমরা বিশ্বব্যাপী বাছাই করা কিছু শহরে আগামী বছর জুড়ে যৌথ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছি। 2021 সালের 26শে মার্চ ঢাকায় আপনার উপস্থিতি আমাদের যৌথ উদযাপনের গৌরবময় স্মৃতি স্মরণীয় করে রাখবে। আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। Your Excellency Sheikh Hasina, Prime Minister of the People's Republic of Bangladesh, Prime Minister Shri Narendra Modi ji, honorable ministers and distinguished guests. As we commemorate the historic Mujib Barsho, I have the honor to invite the honorable Prime Ministers of Bangladesh and India to jointly unveil the commemorative stamp on Bangabandhu Sheikh Mujibur Rahman. I request the two Prime Ministers to press the launch button. Excellencies, to honor the contributions of the two of the greatest leaders of the last century, Mahatma Gandhi and Bangabandhu Sheikh Mujibur Rahman, I request both the Prime Ministers to jointly inaugurate the Bangabandhu Bapu digital exhibition
by pressing the launch button. We will now witness a short video marking this inauguration. Two extraordinary men at different times in history changed the destiny of their people. One adopted ahimsa, while the other embraced the power of his language to fight against oppression and tyranny. Their iconic struggle and conviction led to the liberation of their countries from the inhuman, despotic, and ruthless forces. This is a story of their resilience and unflinching spirit as they led their people to freedom and liberation. Bangabandhu Bapu is a story of India and Bangladesh, showcasing the bond of blood, shared sacrifices that unite these two great nations. Bangabandhu Bapu Digital Exhibition is curated with 21 walls of information and over 100 points of digital engagement. The experience begins with the introduction wall that highlights the theme of the exhibition and the exemplary status of these two inspiring leaders in the eyes of the world via testimonials. Some of the noteworthy installations are the meeting wall. Based on the day the two leaders met in August 1947. It displays probably the only photo in the world that has both Bangabandhu and Bapu in one frame. A holographic time machine layers historical photos with a timeline and provides a unique interface to the users to reference their time and lives. The Salt March led by Mahatma Gandhi is considered by the Time magazine to be amongst the three most important movements in the modern history, while the Bangabandhu speech of 7th March is in the memory of the World Register of UNESCO. Jallianwala Bagh and the Genocide Tunnel. The pain, suffering, and the agony endured by people are presented through the Jallianwala Bagh and the Genocide Tunnel. The brutal use of force by General Dyer in Jallianwala Bagh and the Pakistani army was to suppress the legitimate movement of people against subjugation, brutality, and violence. The Triangle of Engagement provides a 360-degree view of the historic locations, a robotic signature of Bangabandhu and Bapu, and the favorite music of the two leaders being played in the background. The exhibition speaks the language of today, that is, technology, and provides a unique experience to the visitors. It encourages the youth to emulate the inspiring values of the two great leaders, respect the sacrifices of the martyrs, and appreciate the spirit of freedom that we all enjoy today. Bangabandhu Bapu, a shared vision of India and Bangladesh. Beautiful. Excellencies, the Chilahati-Haldibari rail link not only connects Assam to Bangladesh via West Bengal, but also serves as an inspiring symbol of the ever-increasing people-to-people links between our two countries. It is my privilege to invite both the Prime Ministers to jointly inaugurate this project by pressing the launch button. Let us now witness a short video on this landmark project. India and Bangladesh share a long-standing camaraderie. The Prime Ministers of both the nations are working to further flourish the relations between the two neighboring countries through trade and travel. As part of this vision, various developmental steps have been taken in the recent past.
adding to the progress made in strengthening the bond. Both the countries are reviving a railway link, which was once operational till 1965. The reopening of the Chilahati-Haldibadi route is expected to encourage economic and social developments of the people of both the nations, with the transit facilitation of goods and passengers traffic to and fro between Bangladesh and India, enhancing accessibility to the main ports and dry ports across land borders to support the growth in regional trade. For this purpose, construction of a broad gauge link from Haldibadi in India to Bangladesh border has been carried out by Indian Railways. Similarly, Bangladesh Railway has also upgraded and laid the missing tracks from Chilahati to Indian border. Chilahati-Haldibadi rail link is the fifth railway link becoming operational between India and Bangladesh, nurturing the social, trade, and cultural bonds between people of both the nations. This is the restoration of not only an old rail link, but the lifelines of India-Bangladesh relationship under the able leadership of our Prime Ministers. Long live India-Bangladesh friendship. Excellencies, it is my privilege to announce that as a testament of the rapidly growing mutual cooperation between the two countries, India and Bangladesh have also signed 7 agreements in the areas of hydrocarbons, agriculture, textiles, community development, elephant conservation, and terms of reference on constituting a CEO forum. Excellencies, this concludes the inauguration ceremony. Thank you.